সুন্দরবন। সুন্দরবনের কথা ভাবলেই প্রথমেই আমাদের মাথায় যে কথাটা আসে, বাঘ দেখতে যাব। সুন্দরবন হলো এশিয়া মহাদেশের মধ্যে সর্ববৃহৎ ম্যানগ্রোভ ফরেস্ট। ভারতবর্ষের দক্ষিণ পূর্ব এবং বাংলাদেশের দক্ষিণ পশ্চিম সীমান্ত বরাবর অবস্থিত এই ঘন অরণ্য 10,000 বর্গ কিলোমিটার জুড়ে অবস্থিত এই সুন্দরবনে আনুমানিক 500 রকমের বন্যপ্রাণী রয়েছে। আমার বহু দিনের ইচ্ছে ছিল ঠিক এরকমই একটা অভিজ্ঞতার আমি সাক্ষী হব। সেই অ্যাডভেঞ্চারের কথা মাথায় রেখেই জীবনে প্রথমবার আমি যাচ্ছি সুন্দরবনের উদ্দেশ্যে। যেখানে বন্যপ্রাণীরা রয়েছে উন্মুক্ত, মানুষজন রয়েছে খাঁচায়। ঠিক এইসব বন্যপ্রাণী দেখার সাথে সাথে প্রতি বছর জুন, জুলাই, অগাস্ট অ্যান্ড সেপ্টেম্বর এই 4 মাস জুড়ে সুন্দরবনে চলে ইলিশ উৎসব। ইলিশের তো সমস্ত ধরনের অথেন্টিক আইটেমসগুলো থাকছেই, তার সাথে সাথে রয়েছে গলদা চিংড়ি, চিকেন, মাটন সহ আরও প্রচুর ভুরিভোজের ব্যবস্থা। অ্যাডভেঞ্চার খাওয়া দাওয়ার পাশাপাশি থাকছে সুন্দরবনের অন্যতম আকর্ষণ ঝুমুর নাচ। এই বর্ষার ইলিশটা উপভোগ করতে জুলাই মাসের একদম প্রথমের দিকেই আমি বেরিয়ে পড়লাম সুন্দরবনের উদ্দেশ্যে। আমি কোন ট্যুর অপারেটরের সাথে গেলাম, 2 রাত 3 দিনের এই সুন্দরবনের প্যাকেজের জনপ্রতি খরচ কেমন কি আছে, কোথায় থাকবেন, হোটেল ব্যবস্থা কেমন, খাওয়ার দাওয়ারের গুণগত মান কেমন রয়েছে, সাইট সিনে কি থাকছে, এছাড়াও ম্যানেজমেন্ট ব্যবস্থা কেমন, এই সমস্তটা নিয়ে থাকছে আজকের এই ব্লগটা। তাহলে শেষ পর্যন্ত থাকতে হবে, না হলে কিন্তু অনেক ইনফরমেশন মিস চলে যাবে। ঘড়িতে বাজছে এখন সকাল 7:35। আমি রয়েছি এখন শিয়ালদা স্টেশনে, যাচ্ছি সাউথের দিকে। 7:42-এ শিয়ালদা ক্যানিং লোকাল ধরে ডিরেক্ট চলে যাব ক্যানিংয়ে। এরপরে কিন্তু রয়েছে আধ ঘন্টা পরে ট্রেন, ওই ট্রেনটাতে গেলে কিন্তু অনেকটাই লেট হয়ে যাবে। তোমরা আসলে 7:42-এর ট্রেনটাই ধরার চেষ্টা করো। ট্রেন ধরে আমি সরাসরি চলে এসেছি ক্যানিং স্টেশনে। হাতে সময় লাগে প্রায় 40 মিনিট মতন। আমি যে ট্যুর অপারেটরের সাথে এসেছি, এনারা কিন্তু ক্যানিং টু ক্যানিং পিক আপ ড্রপ দুটোই রেখেছেন, যার জন্য আসতে কিন্তু কোনো অসুবিধাই হয়নি। আর আমি রয়েছি রূপসী বাংলা বোটে। বাইরে আজকে অঝোরেই বৃষ্টি হচ্ছে, আর এই বৃষ্টির মধ্যে বোটে চড়ে ঘোরার অভিজ্ঞতা কিন্তু একেবারেই অন্যরকম। শুরু হলো ব্রেকফাস্ট চলে এসেছে, দেখো ঠিক এরকম গরম গরম ফুলকো ফুলকো লুচি রয়েছে, সাথে রয়েছে আলুর তরকারি, আর এই হচ্ছে পান্তুয়া। চলো জমিয়ে তাহলে ব্রেকফাস্টটা করে নেওয়া যাক। গরম গরম ফুলকো ফুলকো লুচি, এই যখন ফুলকো ফুলকো লুচিটা ফুলে থাকে দেখো আঙুল দিয়ে ফাটাতে আমার খুব মজা লাগে। ব্রেকফাস্টের পরেই চলে এসেছে দেখো ডে স্ন্যাক্সের মধ্যে প্রন পকোড়া। ঠিক এরকম সাইজের প্রন পকোড়াগুলো দিয়েছে, সাথে রয়েছে চা। আমি যে কতবার খেলাম, এত ভালো হয়েছে চাটা। চলো এটা টেস্ট করে দেখা যাক। একদম ক্রাঞ্চি, ভীষণ ভালো লাগছে। দেখো প্রনের সাইজটা ঠিক এভাবে ফ্রাই করেছে, দারুণ লাগছে। আর বাইরে বলছে এরকম ঝিরিঝিরি বৃষ্টি, বাইরের ওয়েদার এনজয় করতে করতে এরকম খাওয়া দাওয়া করছি এরকম মনোরম একটা পরিবেশে, কি যে ভালো লাগছে। সুন্দরবনে ইলিশ উৎসবে প্রচুর মানুষজন আসছে। চারিদিকে দেখো, তোমরা নিজেরাই দেখে নাও। যেদিকে তাকাচ্ছি সেদিকেই শুধু বোট আর বোট দেখা যাচ্ছে। আর আমি যখন সকালবেলা বেরিয়েছিলাম না, অঝোরে বৃষ্টি হচ্ছে। ক্যামেরায় তোমাদেরকে কতটা দেখাতে পেরেছি জানি না, মানে তুমুল বৃষ্টি শুরু হয়েছিল। সেই তুলনায় এখন বৃষ্টিটা কমেছে, ওয়েদারটা একদম ঠিকঠাক রয়েছে। 10 মিনিটের মধ্যে আমরা গোসাবায় নামবো। আমাদের ফার্স্ট সাইট সিন রয়েছে। চলো গোসাবার ফার্স্ট ভিউ পয়েন্ট এখন আমি রয়েছে। এটা হচ্ছে হ্যামিল্টন সাহেবের বাংলো। মানুষজনের এখানে ফটো তোলার ভিড়টা দেখবার মতন, সবাই লাইন করে ফটো তুলছে। আমার পিছনে ব্যাকগ্রাউন্ডে তোমরা দেখতেই পাচ্ছ। তো চলো এবার আমরা নেক্সট ভিউ পয়েন্টে যাব। আমাদের নেক্সট ভিউ পয়েন্ট হচ্ছে বেকন বাংলো। এখানে এন্ট্রি টিকিট হচ্ছে জনপ্রতি 10 টাকা করে। এন্ট্রি করে দেখো ঠিক এরকম একটা মাউন্টেন এখানে রয়েছে।
মডেলটা কি সুন্দর লাগছে, আর চারিদিকে ঠিক এরকম গার্ডেন করা, প্রচুর মানুষজন এসেছে, তোমরা দেখতেই পাচ্ছ। এখানে কিন্তু একটা পার্কের মতন করা রয়েছে। চলো আমরা ওই সামনেটাতে যাব। বেকন বাংলো রয়েছে গোসাবায়। এটি একটি ঐতিহাসিক স্থান, পর্যটকদের কাছে কিন্তু অতি জনপ্রিয় এবং আকর্ষণীয়। বেকন বাংলোর সাথে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতি জড়িত আছে। 1932 সালে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর এই বেকন বাংলোয় এসেছিলেন। তিনি এখানে এসে হ্যামিল্টন সাহেবের সঙ্গে সাক্ষাৎ করেছিলেন এবং দুদিন এখানে থেকেছিলেন। এই বাংলোটি ব্রিটিশ ঔপনিবেশিক স্থাপত্য এবং বাংলার সংস্কৃতি মিশ্রিত। তো অলরেডি কিন্তু লাঞ্চের ব্যাচ বসে গেছে, একটু বাদে বসবো যেহেতু অনেকটা লেট করে ব্রেকফাস্টটা করেছি। আর আজকে ওয়েদারটা এত ভালো, এত হাওয়া দিচ্ছে, খুব এনজয় করছি। ইলিশ উৎসবের ফার্স্ট লাঞ্চের থালি আমার কাছে রেডি। চলো কি কি আইটেমস রয়েছে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। ফার্স্টে রয়েছে স্টিম রাইস বা সাদা ভাত, এর সাথে রয়েছে এরকম একটা কাঁচা লঙ্কা, লেবু, আচ্ছা পুঁই শাক দিয়ে ইলিশ মাছের মাথা দিয়ে একটা আইটেম, আর এইটা রয়েছে ঠিক এরকম সাইজের একটা গলদা চিংড়ি। এইটা রয়েছে নতুন করে কিছু বলার নেই, ইলিশ মাছ, সর্ষে ইলিশ, সর্ষে ইলিশ, এর মধ্যে ঠিক এরকম ভাবে কাঁচা লঙ্কা দেওয়া রয়েছে, বেগুন ভাজা, এইদিকে রয়েছে ডাল, কাজু কিশমিশ খেজুর দিয়ে আমের চাটনি, আর সাথে রয়েছে ঠিক এরকম একটা পাঁপড়। তো এই হচ্ছে আমার টোটাল থালি। চলো স্টার্ট করা যাক। ফার্স্টে আমি পুঁই ইলিশ দিয়ে রাইস দিয়ে ট্রাই করছি। বেশ ভালো খেতে। পশ্চিমবাংলায় বসে চারিদিকে এরকম ভিউ দেখতে দেখতে খাওয়া দাওয়া করছি, অন্যরকমের অনুভূতি। এবার আমি সর্ষে ইলিশ দিয়ে রাইসটা পেয়ার করছি। বর্ষার ইলিশ, নতুন করে কিচ্ছু বলার নেই। চিংড়ির মালাইকারি দিয়ে আমি ট্রাই করবো। ঠিক এরকম সাইজের একটা চিংড়ি রয়েছে। চলো এটাকে ফার্স্টে ছাড়িয়ে নিতে হবে। সাধারণ খেতে চিংড়ি মালাইকারিটা, একদম একটা র সর্ষের ফ্লেভার আসছে, একটা কোকোনাট ফ্লেভার আসছে, দারুণ খেতে। ফিশের কোয়ালিটি একদম ফ্রেশ। আমি ইলিশ মাছটাও খেলাম প্লাস চিংড়িটাও খাচ্ছি, একদম ফ্রেশ কোয়ালিটি এনারা মেনটেন করছে, খুবই ভালো। আমাকে 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 লাস্ট পাতে রয়েছে চাটনি, সাথে পাঁপড়, ইটস ম্যান্ডেটরি। লাঞ্চ করা হয়ে গেছে, প্রত্যেকটা আইটেম ভীষণই ভালো ছিল। স্পেশালি ইলিশ মাছের যে প্রিপারেশনটা বানানো হয়েছে আমার তো খুব ভালো লেগেছে, প্রত্যেকটা আইটেম ফ্রেশ, আমার তো খুব ভালো লেগেছে। তো আফটার লাঞ্চ আমাদেরকে একটা করে ফুড দেওয়া হয়েছে, তার মধ্যে আজকে রয়েছে লেবু। তো এখানে বোটটা এসে এখন দাঁড়িয়ে রয়েছে, পরে আমরা হোটেলে যাবো। অনেক বোট দাঁড়িয়ে রয়েছে। তখন আমরা বলতে গেলে লোকালিটির মধ্যেই ছিলাম। এবার আমরা টাইগার ক্যাম্পের দিকে এন্ট্রি করছি, আর চারিদিকের ভিউটা ঠিক এইরকম রয়েছে। যত দূর চোখ যাচ্ছে দেখো শুধু রিভার, আর তার মধ্যে মনে হচ্ছে আকাশটা এসে মিশে গেছে। এই লাইনটা ধরে মনে হচ্ছে দেখো আকাশটা নদীর সাথে এসে মিশে গেছে, কি অসাধারণ লাগছে দেখতে। এইমাত্র আমি জাস্ট বোটের থেকে নামলাম, এবার হোটেলে ইন করছি। এরকম দু সাইডে দুটো ঝিল টাইপের রয়েছে, ঠিক এর মাঝখানে এরকম একটা সরু রাস্তা দিয়ে এন্ট্রি করতে হচ্ছে। ফ্রন্ট ভিউটা তো তোমাদেরকে দেখিয়ে দিয়েছি। চলো এবার তোমাদেরকে আমাকে যে রুমটা দেওয়া হয়েছে সেই রুমের ট্যুরটা তোমাদেরকে করিয়ে দিচ্ছি, ডিটেলে দেখিয়ে দেবো। চলো, আমি এখনো দেখিনি। আমাকে রুম দেওয়া হয়েছে 217 নম্বর রুম। দেখো এই হচ্ছে আমার রুম, আমার রুম নাম্বার রয়েছে 217। চলো এন্ট্রি করছি। জাস্ট ওরা লকটা খুলে দিয়ে চলে গেছে। ফার্স্টে ঢুকতেই খুব সুন্দর একটা ডোর রয়েছে, দেখো সামনে এরকম একটা পর্দা দেওয়া। রুমে এন্ট্রি করছি, কিন্তু বেশ ভালো পরিষ্কার পরিচ্ছন্ন, একদম নিট অ্যান্ড ক্লিন রয়েছে। কিন্তু অনেকটা স্পেস রয়েছে, তো এক এক করে আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই দেখো রয়েছে এরকম সাইজের একটা সোফা যেখানে দুজন বসা যাবে। দেন দেখো এরকম একটা কিং সাইজ বেড রয়েছে, একদম নিট অ্যান্ড ক্লিন, পরিষ্কার পরিচ্ছন্ন। এই জায়গাটাতে কিন্তু অনেকটা স্পেস, রুমটা কিন্তু অনেকটা বড়।
দেন স্ট্রেট এসে এখানে একটা বেসিন রয়েছে, এখানে একটা মিরর রয়েছে, এখানে একটা ল্যাম্পের পয়েন্ট রয়েছে বাট ল্যাম্পটা নেই। আর এটা হচ্ছে ওয়াশরুমের সুইচ, আই থিঙ্ক সুইচটা দিয়ে দেখছি, হ্যাঁ এটা হচ্ছে ওয়াশরুমের লাইটের সুইচ, এটা আমি পরে আসছি। দেন দেখো এখানে ওয়ালে একটা হ্যাঙ্গারের সিস্টেম রয়েছে, তোমরা জামা কাপড় হ্যাঙ্গিং করতে পারবে। এছাড়াও এখানে সমস্ত লাইটের সুইচের বোর্ড রয়েছে, এটা হচ্ছে সমস্ত লাইট ফ্যানের সুইচ বোর্ড দেখে নাও। দেখো সিলিংয়ে কিন্তু ঠিক এরকম ডেকোরেশন করা রয়েছে, খুব সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন বলতে গেলে একদমই ঠিকঠাক। এখানে একটা চেয়ার রয়েছে, চেয়ারের উপর একটা অ্যাস্ট্রে রয়েছে, একটা জলের বোতল দেওয়া রয়েছে, ইটস কমপ্লিমেন্টারি। আর এখান থেকে আমি তোমাদের আমার রুমের ভিউটা দেখিয়ে দিচ্ছি। দেখো ঠিক এরকম স্লাইডার রয়েছে, স্লাইডার উইন্ডো, রুম থেকে ঠিক এরকম একটা ভিউ পাওয়া যাচ্ছে বাইরের। রুমের এখানেও কিন্তু একটা উইন্ডো রয়েছে, চলো এখান থেকে কি ভিউ পাওয়া যাচ্ছে এটাও তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। টাওয়াল দেওয়া রয়েছে, এখানে একটা সোপ রয়েছে। তো এই হচ্ছে টোটাল রুম ভিউ। চলো তোমাদেরকে ওয়াশরুমটা দেখিয়ে দিই। ওয়াশরুম তো সবসময়ের জন্য খুবই ইম্পর্টেন্ট, কতটা কি ক্লিন রয়েছে, কেমন ওরা মেনটেন করছে দেখে নেওয়া যাক। এই হচ্ছে ওয়াশরুম, ওয়াশরুমটা কিন্তু একদম ঠিকঠাক রয়েছে, দেখে নাও। শাওয়ার রয়েছে, কমোড রয়েছে, একদম ক্লিন ওয়াশরুম। এখানে দুটো বালতি দেওয়া রয়েছে, দুটো মগ রয়েছে, কল সেট আপ ঠিক এইরকম রয়েছে, ঠিকঠাক সুন্দরবনের মতন জায়গায় এরকম রুম কিন্তু একদমই পারফেক্ট। তোমরা তোমাদের ফ্যামিলি, ফ্রেন্ডস, ফিয়ন্সে সবাইকে নিয়ে আসতে পারো। এবার চলো আমি সেই কোন সকালবেলা বেরিয়েছি, ভোর 5টার সময় কিংবা 5:30টার সময় আমি বেরিয়েছি, তো এখন আমার ফ্রেশ হওয়া হয়নি, ফ্রেশ হয়ে দিন আবার আমি আসছি। A few moments later. গুড ইভিনিং এভরিওয়ান, আমি একেবারে চেঞ্জ হয়ে ফ্রেশ হয়ে চলে এসেছি। আর আমাকে এই জাস্ট ওরা নক করে গেল, কারণ ইভিনিং স্ন্যাক্স চলে এসেছে। আজকে ইভিনিং স্ন্যাক্সের মধ্যে হয় চিকেন পকোড়া না চাউমিন, এই দুটোর মধ্যে হবে। আমি খুব কনফিউজ, কারণ আমার ফোনে আরেকটা ফোনে আমার লিস্টটা পাঠানো রয়েছে, দেখতে হবে, গেলেই বুঝতে পারবো। আর টি কফির মধ্যে তো থাকছে, তাহলে চলো গিয়ে দেখা যাক। এখন ঘড়িতে বাজছে প্রায় 7টা। এই যে আমার চা চলে এসেছে, সাথে রয়েছে চাউমিন, এই যে আমাকে রুম সার্ভিস দিয়ে গেছে চাউমিন। তো এই হচ্ছে ইভিনিং স্ন্যাক্স। চলো আমি এখন চাটা ফিনিশ করি। চাটা ভীষণ ভালো এখানকার, মানে আমি কত যে চা খাচ্ছি, এমনি তো আমি খুবই টি লাভার, কফি লাভার, তোমরা জানো, এখানে এসে আমি একটু বেশি চা খাচ্ছি। এই হচ্ছে আমার ইভিনিং আজকে স্ন্যাক্স। কালকে বেবি চিকেন পকোড়া রয়েছে, আমাকে ইনস্টা করে পাঠানো, দেখতে হবে। সো আজকে রয়েছে চাউমিন, ভালো বানিয়েছে। উপরে সমস্ত স্যালাড দিয়ে দিয়েছে, দেখো শসা কুচি, পেঁয়াজ কুচি, টমেটো কেচাপ, ভালো লাগছে খেতে। প্রতিদিনই সন্ধ্যাবেলা বলতে গেলে এখানে ঝুমুর নাচের ব্যবস্থা থাকে, বাট এই প্রোগ্রামটা আমাদের জন্য ছিল না, অন্য আরেকটা গ্রুপ এসেছে তাদের জন্য, বাট আমরাও এখানে খুব মজা করেছি। রাত হয়ে গেছে, ডিনার টাইম হয়ে গেছে, তো অলরেডি কিন্তু ব্যাচ বসতে স্টার্টও হয়ে গেছে। তাহলে চলো ডিনারে কি কি আইটেমস রয়েছে তোমাদেরকে পুরো ডিটেলসে দেখিয়ে দেবো। ডিনারে দুটো আইটেম প্লেটে পড়ে গেছে, এটা হচ্ছে সাদা ভাত আর এটা হচ্ছে আলু পটলের যে তরকারি হয় সেটা, গ্রিন স্যালাড দিয়ে গেছে। চলো স্টার্ট করা যাক। আলু পটলের তরকারি যেরকম হয় সেরকম খেতে, পুরো মনে হচ্ছে বাড়িতে বানানো, অসাধারণ টেস্ট। চলে এসেছে মাটন, দেখো ঠিক এরকম সাইজের মাটন কষা রয়েছে ডিনারে আজকে। মানে দুপুরে আমি খেয়েছি চিংড়ি, ইলিশ, রাতে মাটন, মানে কোনো কিছুই বাদ নেই। চলো এবার হালকা গ্রেভি দিয়ে আমি ভাতটা ট্রাই করবো। একদম রিচ না, একদম লাইট না, একদম ঠিকঠাক, ডিনারের জন্য পারফেক্ট। রাতে না আমি মনে হয় বেশি রিচ না খাওয়াই বেটার। এবার চলো আমাদের মাটনের পিসটা দেখাচ্ছি। এই দেখো একদম কিন্তু কতটা নরম হয়ে গেছে মাটনের পিসটা, দেখো। বাইরে এখনও অনবরত বৃষ্টি পড়েই চলেছে। আজকে আমি যেখানে স্টে করছি এটা হচ্ছে পাখিরালয়। কালকে আমরা আরও ঘন জঙ্গলের দিকে এন্ট্রি করব, প্রচুর সাইট সিন রয়েছে। তাহলে চলো কাল সকালে আবার দেখা হচ্ছে। দ্বিতীয় দিনের আমাদের প্রথম ভিউ পয়েন্ট হচ্ছে সজনেখালি ওয়াইল্ড লাইফ সেঞ্চুরি। চলো এখানে তোমরা কি কি দেখতে পারবে আসলে দেখে নেওয়া যাক।
এখানে এন্ট্রি করে প্রথমেই কিন্তু ঠিক এরকমই একটা মিউজিয়াম টাইপের করা আছে। আজকে আমাদের সাথে একজন গাইড অ্যাড হবেন। সুন্দরবনের যে বিচিত্র সৌন্দর্য তা কিন্তু আমরা এই গাইডের মাধ্যমে আরো ভালোভাবে বুঝতে পারবো। সুন্দরবন টাইগার হিসাবে ইকো গাইড আমার নাম পার্থ মাইতি। আপনাদেরকে সুন্দরবনে আসার জন্য স্বাগত জানাই। সেই সঙ্গে হলিডে ডেস্টিনেশন প্ল্যান আপনাদের যাদের হাত ধরে আপনারা সুন্দরবনে এসে তাদেরকেও ধন্যবাদ জানাই আপনাদেরকে সুন্দরবনে আসার জন্য। আজকের কিন্তু আমরা যে সুন্দরবন জঙ্গলটা ঘুরবো, সারা বিশ্বের বৃহৎ ম্যানগ্রোভ ফরেস্ট এবং বদ্বীপ অঞ্চল, যেখানে বন্য পশুরা দেখা যায়, যেখানে বুশ টাইপের গুল্ম টাইপের গাছ, ঝোপঝাড়, যাকে বাংলা ভাষায় যে বাদা বন বা ঘন জঙ্গল। 2 ফুট কি 5 ফুট ভেতরে যদি কোনো বন্য পশু থাকে আমরা কিন্তু সহজে দেখতে পাবো না। যত সময় না জঙ্গল ছেড়ে বাইরে বেরিয়ে আসছে এবং যত সময় ভাটা থাকছে তত সময় কিন্তু দেখার সম্ভাবনা। হালকা চিৎকার চেঁচামেচি হলে কিন্তু কোনো কিছুই দেখা যাবে না। দেখা যায় আর দেখা যাবেই এরকম কোনো ব্যাপার না। সুন্দরবনে আসা মানে প্রকৃতির সৌন্দর্য আর ফ্রেশ অক্সিজেন। কোনো যদি বন্য পশু আমরা দেখতে পাই সেটা আমাদের কাছে এক্সট্রা কিছু পাও না। আজকে আমাদের প্রোগ্রাম হচ্ছে সজনেখালি, সুদর্ণখালি, দোবাঁকি। এই যে আমরা ক্যাম্পগুলোতে নামবো জঙ্গলের মধ্যে সাফারি করতে করতে, প্রত্যেকটা ক্যাম্পে কিন্তু একটা করে ওয়াচ টাওয়ার আছে এবং ওয়াচ টাওয়ারের সামনে একটা করে মিষ্টি জলের জলাধার। কারণ এখানকার যে খালখাড়িগুলো দেখছি সবই কিন্তু বঙ্গোপসাগরের শাখা প্রশাখা, প্রত্যেকটা কিন্তু বঙ্গোপসাগরে নোনা জল আসছে। প্রত্যেকটা বন্য পশু কিন্তু এই নোনা জল খায়, খেতে অভ্যস্ত। কিন্তু ফরেস্ট ডিপার্টমেন্ট ওয়াস্টারের সামনে একটা করে মিষ্টি জলের জলাধার তৈরি করে রেখেছে, আর্টিফিশিয়ালভাবে বর্ষার জলকে স্টোর করে রেখেছে। এই মিষ্টি জলের সাথে যে বন্য পশু পেয়েছে সে বারে বারে আশা করবে এবং যে কোনো টাইমে এসে খেয়ে যেতে পারে। আর পূর্বে বলেছি 2 ফুট 5 ফুটের বন্য পশু আমরা সহজে দেখতে পাবো না, তার জন্য ফরেস্ট ডিপার্টমেন্ট জঙ্গল কেটে পরিদর্শনের জন্য লাইন তৈরি করেছে, অবজারভেশন লাইন। ওই লাইনগুলো থেকে যদি কোনো বন্য পশু ক্রস করে বা জল খেতে এসে আমরা টুরিস্টরা দেখতে পাই, তার জন্য কিন্তু এই অবজারভেশন লাইনগুলো তৈরি করা আছে। আমরা এখন দাঁড়িয়েছি সজনেখালি, এখান থেকে পারমিশন নিয়েই আমাদের সাফারিটা শুরু হবে। আমরা এখানে কি পাবো? এখানে প্রথমেই পাবো একটা বিরল প্রজাতির কচ্ছপ, যার নাম রিভার টাবিন, যার বিজ্ঞানসম্মত নাম হচ্ছে বাটাগুর বাস্কার। সারা বিশ্বে ঘুরে এর পরিসংখ্যান খুবই কম। 2012 সালের আগে এর পরিসংখ্যান অনেকটাই কম ছিল, 30টার মতন। এখানে থেকে 400টার মতন বাড়ানো হয়েছে এবং 7খানা ক্যাম্পে রাখা আছে। আমরা সাধারণত জানি যে মেলটা একটু বড় সাইজের হয় এবং ফিমেলটা ছোটো সাইজের হয়, কিন্তু এই যে প্রজাতিটা, এটার মেলটা একটু ছোটো সাইজের হয়ে থাকে আর ফিমেলটা একটু বড় সাইজের হয়ে থাকে। আমরা জানি যে কচ্ছপ 100 বছর বাঁচে এবং 100 কেজিরও বেশি ওজন হয়। এই কচ্ছপটা কিন্তু 30 বছরের বেশি বাঁচে না এবং 30 থেকে 35 কেজি ওজনটা হয়। মেলটা একটু কালারফুল হয়ে থাকে, মাথাটা কালো, বডিটা একটু বাদামি, আর ফিমেলটা একটু ধূসর কালো হয়ে থাকে। আর সুন্দরবনের মেন কুমির প্রকল্প ভাগবাদপুর, সেখান থেকে আমাদের নিয়ে এসে আমাদের সজনেখালি পুকুরে রাখা হয়, সেখান থেকে বাড়িয়ে আবার নদীতে ছেড়ে দেওয়া হয়। আর ওয়াচ টাওয়ার আর সুন্দরী গাছ আর সুন্দরবনের ম্যাপটা পাবো। এখান থেকে আমরা কিন্তু সাফারি করতে আমরা সুদর্ণখালি যাব। সেখানে পাবো প্রথমে জঙ্গলের দেবী মা বন বিবি। সে যে কোনো সম্প্রদায়ের মানুষ হোক না কেন, যারা জঙ্গলে জীবন জীবিকার জন্য নির্ভর করছে, তারা কিন্তু মা বনবিবিকে স্মরণ করে যায়। কার হাত থেকে বাঁচার জন্য? আমরা বাঘ রূপে যাকে দেখছি দক্ষিণ রায় বা বড় মিয়া, তার হাত থেকে বাঁচার জন্য মা বনবিবি। তার একটা মন্দির পাবো, একটা 50 বছরের পুরনো ভ্যাসেল, যেটা একসময় আমাদের ফ্লোটিং ক্যাম্প ছিল, ভাসমান অফিস, সেটা রাখা আছে সেখানে। আর সুন্দরবনে যে 84 রকম ম্যানগ্রোভ আছে, সেখানে পরিচিতি ঘটানোর জন্য সেখানে একটি ম্যানগ্রোভ পার্ক করা আছে, লোকাল নাম এবং বিজ্ঞানসম্মত নাম লেখা আছে, পরিচিতি ঘটানোর জন্য ওয়াচ টাওয়ার। সেখান থেকে আবার আমরা সাফারি করতে গেলে আমরা যাবো দোবাঁকি, যেখানে 1/2 কিলোমিটার ক্যানোপি ওয়াক, জঙ্গলের ব্রিজ করা আছে, দুদিকে হচ্ছে ওপেন ফরেস্ট। তারপরে আমরা যাবো পঞ্চমুখানি, 5টা নদীর সঙ্গম, 5টা নদী মিশে বঙ্গোপসাগরে। আমাদের বোটের নাম হচ্ছে রূপসী বাংলা, সেতু টিমটার নাম হবে কিন্তু রূপসী বাংলা। কারণ আমরা কিন্তু একটা ঘাট থেকে এন্ট্রি নিয়েছি আর একটা ঘাটে কিন্তু এক্সিট হবে প্রত্যেকটা ক্যাম্পে। কিন্তু পরের ক্যাম্পগুলো থেকে আমরা নেটওয়ার্ক পাবো না। বিশেষ করে বোটে লঞ্চে যখন উঠবেন তখন দেখে নেবেন যে কাছের মানুষটা প্রিয়জনটা এসছে কিনা। গ্রুপ ছাড়া হয়ে গেলে কিন্তু থেকে যেতে হবে। থেকে যদি যান বলতে হবে রূপসী বাংলাতেই আছি, নাহলে রেস্কিউ করা যাবে, নাহলে করা যাবে না। ঠিক আছে, সবাই একসঙ্গে থাকবেন। এছাড়াও ক্যাম্পে এন্ট্রি করতে গেলে আরও কিছু রুলস অ্যান্ড রেগুলেশন রয়েছে, যেগুলো গাইড আমাদেরকে বুঝিয়ে দিচ্ছিলেন। কুমির প্রকল্প আছে, সেখান থেকে কুমিরগুলো নিয়ে এসে কিন্তু এই পুকুরেই রাখা হয়, এখান থেকে বাড়ি আবার নদীতে ছেড়ে দেওয়া হয়। আর আমাদের বাঁদিকে যে গাছটা দেখছি, দেখতে লম্বা হলেও নাম কিন্তু গোলপাতা। এই গোলপাতা দিয়েই কিন্তু আগেকার দিনে মানুষ ঘর তৈরি করতো এবং হোগলা গাছ দিয়ে। যেহেতু সুন্দরবন এরিয়াতে ধান চাষটা সেইভাবে হতো না, এই হোগলা গাছ আর গোলপাতা দিয়েই কিন্তু ঘরটা তৈরি হতো এবং এ থেকে যে ঘরটা তৈরি হয় সেটা কিন্তু প্রকৃতির এসির মতন, গরমের সময় ঠান্ডা, ঠান্ডার সময় গরম। এবং আজকে আমরা যে ম্যানগ্রোভ ফরেস্টের মধ্যে থেকে ঘুরবো, সব ম্যানগ্রোভের ফল কিন্তু মানুষ খেতে পারে, মানুষ খাওয়ার যোগ্য নয়। এই গোলপাতার ফল এবং কেওড়া গাছের ফলটা কিন্তু মানুষ খেতে পারে। এবং এই গাছ থেকে আমরা খেজুর গাছ বা তাল গাছ থেকে আমরা রস নিশ্চিত করি, সেরকম রস নিশ্চিত করা যায়, তাদের গুড় বা তাড়ি কিন্তু তৈরি করা যায় এবং এই ফলটাও খাওয়া যায়। সেটাকে এই ফল বা গুড় বা তাড়ি এগুলো কিন্তু বাংলাদেশ পাটে কেনা বেচা হচ্ছে এবং চাষও হচ্ছে এই গাছটা, এবং এর পরিসংখ্যাটা কিন্তু বাংলাদেশ পাটেই বেশি এই গাছটার, সুন্দরী গাছের। আসুন আমরা কিন্তু এবার ওয়াচ টাওয়ারের দিকে যাবো এবং ওয়াচ টাওয়ার থেকে যত তাড়াতাড়ি সম্ভব নেমে আসবেন, কারণ এখান থেকেই আপনি জঙ্গলের ভিউটা দেখতে পাবেন।
কারণ এত মানুষের সমাগমে বন্য পশু দেখার সম্ভাবনা অনেকটাই কম থাকে। বাবু খেজুর গাছের মতন, সেটা হচ্ছে নাম হচ্ছে হেতাল গাছ, আমি বলে দেবো পরেটা, যেটা বাঘের থাকার আদর্শ ঘর এই হেতালের জঙ্গলে। এবার আমরা ফার্স্টে দেখো রয়েছে একটা ওয়াচ টাওয়ার, এখানে আমরা এন্ট্রি করব। এখান থেকে কিন্তু সুন্দরবনের পুরো একটা 360 ভিউ পাওয়া যাবে, মানে সুন্দরবন যে চির হরিৎ চারিদিকে সবুজে ভরা, পুরো ওপর দিয়ে কিন্তু আমরা ভিউটা দেখতে পারবো। আমরা এখন যে ম্যানগ্রোভটার সামনে দাঁড়িয়ে আছি, এটাই সেই সুন্দরবনের বিখ্যাত ম্যানগ্রোভ, এটাই সেই সুন্দরী গাছ। অনেকে মনে করে থাকে সুন্দরবনের নামকরণ এই সুন্দরী গাছ থেকেই হয়তো হয়েছে। এই গাছটা কিন্তু দেখতে সুন্দর নয়, এর গুরুত্বটাই সুন্দর। গুরুত্ব বলতে এর মেনলি হচ্ছে এর কাঠ। এই গাছের কাঠ দিয়ে যদি কোনো ফার্নিচার করা হয়, কোনো পোকামাকড়ে সহজে নষ্ট করতে পারবে না, বা নদীর যে নোনা জল তাতে কিন্তু সহজে ক্ষত হয় না। আগেকার দিনে মানুষ কিন্তু এটা দিয়ে ঘর বাড়ি আসবাবপত্র কিন্তু এটা দিয়ে তৈরি করতে, এবং কোনো বার্নিশের কিন্তু প্রয়োজন নেই, কারণ এটা দিয়ে বার্নিশ করলে পুরো ডিপ ব্রাউন যেরকম হয় সেরকম কোনো বার্নিশের প্রয়োজন নেই। কিন্তু আমরা যখন সাফারি করব তখন এই গাছটা কিন্তু আমরা কম দেখতে পাবো, কারণ এটা কম লবণাক্ত মাটিতে, জঙ্গলের ভেতরে উঁচু জায়গা, যেখানে সহজে জোয়ার ভাটার জলটা পৌঁছাতে পারে না, সেখানেই কিন্তু এই সুন্দরী গাছটা হয়ে থাকে। এই জন্যে যেখানে ল্যান্ডটা উঁচু সেখানে, এবং আমাদের ভারতের থেকে বাংলাদেশ পাটে কিন্তু এর পরিসংখ্যানটা বেশি, কারণ বাংলাদেশটা আমাদের পূর্ব দিকের জমিগুলো অনেকটাই উঁচু পশ্চিম দিকের থেকে, এই জন্য এর পরিসংখ্যানটা অনেকটাই বেশি। এই জন্য আমরা কিন্তু যখন সাফারি করবো এটা কম দেখতে পাবো। এবং এই যে বারবার বলছিলাম যে সুন্দরবনে সবই কিন্তু বুশ টাইপের, গুল্ম টাইপের গাছ, এই গাছটার বয়সে কিন্তু 45 বছরের ঊর্ধ্বে। 5800 বর্গ কিলোমিটার, মানে 60 ভাগ ওদের, 40 ভাগ আমাদের। সেই মাঝখান থেকে কিন্তু ডিভাইড করে জঙ্গলের মাঝখানে রায়মঙ্গল এবং কালিন্দী নদী। এবার যেটা বলি, আমাদের ইন্ডিয়া পার্টে এই 48টা আইল্যান্ড, টোটাল সুন্দরবন আমাদের কিন্তু ভারতে যার আয়তন হচ্ছে 9630 বর্গ কিলোমিটার, 5366 বর্গ কিলোমিটার অলরেডি বসতি হয়ে গেছে। এই সাদাগুলো কিন্তু বসতি হয়ে গেছে। 102খানা আইল্যান্ডের মধ্যে 54টা আইল্যান্ড বসতি হয়ে গেছে, আর 48টা আইল্যান্ডের জলাজঙ্গল। এই 4264 বর্গ কিলোমিটার আবার দুটি ভাগে ভাগ করা আছে। দেখুন এই যে কালারটা আলাদা, এটাও কালারটা আলাদা। এইটাকে বলছে ডিভিশনাল ফরেস্ট, 1679 বর্গ কিলোমিটার। আর এই যে হচ্ছে টাইগার রিজার্ভ, 2585 বর্গ কিলোমিটার। এই 2585 বর্গ কিলোমিটারকে তিনটি ভাগে ভাগ করা আছে। আজকে আমরা ঘুরবো পুরোটাই স্যাংচুয়ারি জোনের মধ্যে 363 বর্গ কিলোমিটার, যেটা শুধুমাত্র টুরিস্ট ঘোরার জন্য 7খানা আইল্যান্ডকে নিয়ে পীরখালির জঙ্গল। আমরা এখন দাঁড়িয়ে সজনেখালি, এরপরে যাবো সুদর্ণখালি, তারপরে দোবাকি। আমরা কিন্তু এখান থেকে 8 ঘন্টা যাওয়ার পরে আমরা প্রপার জঙ্গলের মধ্যে এন্ট্রি নেবো। এই 8 ঘন্টা কিন্তু একদিকে থাকবে লোকাল সাইড, একদিকে ফরেস্ট সাইড। আর এটা হচ্ছে বাফার এরিয়া, যারা মাছ কাঁকড়া মধু সংগ্রহ করে তাদের জন্য কিন্তু বাফার এরিয়া। আর এটা হচ্ছে কোর এরিয়া, প্রোটেক্টেড এরিয়া, 1330 বর্গ কিলোমিটার। এখানে কোনো টুরিস্ট বা মৎস্যজীবী কিন্তু অ্যালাউ নেই। এটা শুধুমাত্র 1972 সালের আগেই কিন্তু, মানে আগে এখানে কিন্তু টুরিস্ট যেতে পারতো, কিন্তু তারপরে আইনীয়তভাবে যারা পশুপ্রেমিক তারাই কিন্তু বলে দিয়েছে যে তাদের জন্য, যেহেতু অভয়ারণ্য, তাদের জন্য একটা জোন করা হোক, সেই জন্য কিন্তু তারপর থেকে কোর এরিয়াটা হয়েছে। আর এটা ম্যাপ দেখে আমরা আবারও বেরিয়ে পড়লাম নেক্সট ভিউ পয়েন্টের দিকে। আমরা যে নেক্সট ভিউ পয়েন্টের দিকে যাচ্ছি, এখানে যেতে টাইম লাগবে প্রায় 2.5 ঘন্টার মতন। কিন্তু যে ভারত বাংলাদেশকে যে জঙ্গলের মাঝখান থেকে ভাগ করে দিয়েছে যে রায়মঙ্গল নদী, সেই রায়মঙ্গল নদীর সঙ্গে কিন্তু কানেক্ট আছে। এখান থেকে যেতে গেলে বাংলাদেশ এই পথেই যেতে হবে। আমাদের যেমন দুটো জেলা, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা নিয়েই হচ্ছে সুন্দরবন। এটা দক্ষিণ 24 পরগনার মধ্যেই আপনি আছেন। উত্তর 24 পরগনা যেতে গেলে এই দিক থেকেই যেতে হবে। আর বাংলাদেশ পার্টে হচ্ছে 3টে জেলা, সাতক্ষীরা, বাগেরহাট আর খুলনা, যেখান থেকে কাছাকাছি আমাদের সাতক্ষীরা। কার্গো শিপ, যেগুলো বাংলাদেশের যে জলপথ দিয়ে যে যাচ্ছে কার্গো শিপগুলো মালবাহী, সেগুলো কিন্তু এই পথ থেকেই যাচ্ছে। আর আমরা যেটা থেকে যাব, এটার নাম হচ্ছে গোমতী। এই গোমতী থেকে 8 ঘন্টা যাওয়ার পরে আমরা কিন্তু প্রপার জঙ্গলের মধ্যে এন্ট্রি নেব। এই যে 8 ঘন্টা পথ আমরা যাব, একদিকে থাকবে লোকাল সাইড, একদিকে থাকবে কিন্তু ফরেস্ট সাইড। যতটা লোকালয় আছে ততটাই কিন্তু লাইলনের জাল দেওয়া আছে। এরকম কিন্তু 54 কিলোমিটার পুরোটাই লাইলনের জাল, যতটা লোকাল সাইড আছে। এই জালটা কিন্তু তখন আর থাকবে না। আমরা গোমতী থেকে 8 ঘন্টা যাওয়ার পরে আমরা যে যখন প্রপার জঙ্গলের মধ্যে এন্ট্রি নেবো, তখন কিন্তু এই জালটা থাকবে না। দুদিকেই ওপেন ফরেস্ট, বোথ সাইড তখন দুদিকেই ওপেন ফরেস্ট থাকবে। তখন দুদিকেই খেয়ালটা রাখতে হবে, তখন সুদর্ণখালি খালে প্রবেশ করে যাবে। এই যে জালটা, এই জালটা দেওয়ার কারণ, এখানকার প্রত্যেকটা বন্য পশু কিন্তু ভালো সাঁতার, যাতে লোকাল সাইডে না চলে যায়, তার জন্য কিন্তু এই লাইলনের জালটা দেওয়া আছে। এখানকার মানুষের প্রধান জীবিকাই মাছ কাঁকড়া মধু সংগ্রহ করা। জঙ্গলে যাচ্ছে, বাঘের আক্রমণে মারা পড়ছে, বাঘের এরিয়ায় গিয়ে বাঘের আক্রমণে মারা পড়ছে। পুরো পথ জুড়েই গাইড আমাদেরকে বাঘের গল্প, বন্যপ্রাণীদের গল্প শোনাচ্ছিলেন, যার জন্য ট্যুরটা কিন্তু আরও বেশি রোমাঞ্চকর হয়ে উঠেছে আমাদের কাছে। এরই মধ্যে দেখো ব্রেকফাস্টও এসে গেছে,
আজকের ব্রেকফাস্টের মধ্যে রয়েছে কচুরি, ছোলার ডাল, সাথে রয়েছে রসগোল্লা। 54টা আইল্যান্ড যে বসতি হয়ে গেছে, একসময় জঙ্গল ছিল, তার মধ্যে গোসবা ব্লকের কিন্তু 9টা আইল্যান্ড আছে। 9টা আইল্যান্ডের মানুষকে কিন্তু গোসবাতেই আসতে হয়, কারণ সবচেয়ে ডেভেলপমেন্ট আইল্যান্ড কিন্তু এই গোসবা। এখানে ব্লক স্বাস্থ্যকেন্দ্র, বিডিও অফিস, থানা, ব্যাংক, বড় মার্কেট বলুন, সবই কিন্তু গোসবাতে, এবং কোনো ব্রিজ নেই, ফেরি সার্ভিস নিয়েই গোসবাতে আসতে হয়। এটা কিন্তু একসময় জঙ্গল ছিল। 1903 সালে একজন গল্প শুনতে শুনতেই আমরা পৌঁছে গেলাম সুদর্ণখালিতে। এখানে এসে ফার্স্টেই রয়েছে বনবিবির মন্দির। যেটা দেখতে পাচ্ছি সেটা ওনার ভাই শাহা জঙ্গলি, আর বাদ দুটি আমরা যাকে দেখছি তিনি হচ্ছে দক্ষিণ রায় বা বড় মিয়া। এর আগেও আমি গল্পটা বলেছি। আর এই হাত জোড় করে যে বাচ্চা ছেলেটা যে বসে আছে, এই হচ্ছে দুকু মিয়া। একেই কিন্তু এর লোকাল মানুষ একে বাঁচিয়েছিলেন মা বনবিবি দক্ষিণ রায়ের হাত থেকে ওনার ভাই শাহা জঙ্গলিকে পাঠিয়ে। ইনিই কিন্তু নাকি সুন্দরবন এরিয়াতে মায়ের প্রচারটা করেছেন। এই জন্য মাঘ মাসের 1 তারিখে মায়ের বাৎসরিক পুজো, মানে পৌষ সংক্রান্তি পরের দিন, সেদিন যেটা যিনি পারে না সেটা হচ্ছে মাঘী পূর্ণিমাতে মায়ের পুজোটা করে। এগুলো কিন্তু আমরা পরিচিতি ঘটাবো এবং গাছগুলোর সঙ্গে, পাতাগুলোর সঙ্গে। এবং এই যে সেই বিখ্যাত ম্যানগ্রোভ, এটাই সেই সুন্দরী গাছ যার ফলটা হয়ে আছে দেখুন। বিভিন্ন প্রজাতির ম্যানগ্রোভ গাছ এখানে রয়েছে, যেমন পশুর, হেতাল ইত্যাদি ইত্যাদি। কোন গাছের কি গুণগত মান রয়েছে সেটাও কিন্তু আমাদেরকে গাইড বিশ্লেষণ করে দিচ্ছিলেন। দেন সাইট সিন করে এসে বোটে আসার সাথে সাথেই পেয়ে গেলাম একটা ম্যাঙ্গো ড্রিঙ্কস। চারিদিকের প্রাকৃতিক সৌন্দর্য এনজয় করতে করতে আমরা আবারও এগিয়ে চলছি নেক্সট ডেস্টিনেশনের দিকে। আর এই চলার পথে কে বলতে পারে তোমার সাথেও দেখা হয়ে যেতে পারে বাঘ মামার সাথে। এর মধ্যে আজকে পেয়েছি লোটের ফ্রাই। একদম দেখো ঘন জঙ্গলের মধ্যে দিয়ে আমরা এগোচ্ছি। এখন কিন্তু লোকালিটি থেকে অনেকটা ফরেস্ট এরিয়ার মধ্যে। আমাদের নেক্সট ভিউ পয়েন্ট দেবাকি ক্যাম্প। দিন দেখতে পেয়েছি খুব হালকা, মানে তখন মানে দেখবো না ফুটেজ তুলবে, আর আলাদা করে কোনো ফুটেজ তোলা হয়নি। সো লেটস সি বাঘ দেখা যায় কিনা। দেবাকি ক্যাম্প থেকে চারিদিকের ভিউটা রয়েছে ঠিক এই রকম। দেবাকি ক্যাম্প ঘুরে বোটে উঠতেই সামনেই দেখা মিলল আবার হরিণের। আমি এখন এক্স্যাক্ট যে পয়েন্টটাতে রয়েছি এটা হচ্ছে 5টা নদীর মিলনস্থল। এখানকার সৌন্দর্য ভাষায় প্রকাশ করার মতো না। তোমরা যারা গেছো তারা নিশ্চয়ই জানো, আমাকে কমেন্ট বক্সে জানিও। আর যারা এখনও যাওনি আমি বলবো গিয়ে জায়গাটা জাস্ট ফিল নিয়ে আসো। মেনুতে কি কি আছে দেখিয়ে দিচ্ছি। এটা রয়েছে ডাল, দেন এটা রয়েছে ইলিশ মাছের মাথা দিয়ে কচুর শাক, এটা রয়েছে আলু ভাজা ঠিক এরকম ভাবে স্কোয়ার করে করে, এটা রয়েছে দই ইলিশ, আর এটা হচ্ছে পাবদার ঝাল পাবদা, তাই তো পাবদার ঝোল, আর রয়েছে ভাত। লাস্টে রয়েছে চাটনি পাঁপড়। আর সবাই দেখো অলরেডি খেতে বসে পড়েছে। দুপুরের খাওয়া দাওয়া করে বোটের এই জায়গাটাতে বসে আমি নিজের সাথে বেশ কিছুক্ষণ সময় কাটিয়ে নিচ্ছিলাম। দেখছিলাম হরিণ, সুন্দরবনের বিভিন্ন প্রজাতির পাখিদের কোলাহল ইত্যাদি ইত্যাদি। দুপুরে লাঞ্চের পর আজকে ফলের মধ্যে রয়েছে পেয়ারা। ভীষণই ভালো ছিল। ইনফ্যাক্ট খাওয়ার পরে তোমাদেরকে পেয়ারা দিয়েছি, আজকে দেখালাম। আর আজকে না মানে ইভিনিংয়ে সব থেকে বড় ধামাকা রয়েছে সুন্দরবনের ঝুমুর নাচ, সেটার জন্য আমি খুবই এক্সাইটেড রয়েছি। আর এখনো আমরা ফরেস্টের মধ্যেই রয়েছি। এখনকার ওয়েদারটা না অদ্ভুত রকম সুন্দর। কালকে বৃষ্টি হচ্ছিল, তোমাদেরকে দেখিয়েছি, কিন্তু সকাল থেকে আজকে বৃষ্টি না হলে খুব ঠান্ডা ছিল না, খুব গরম ছিল না, কিন্তু এখন বৃষ্টি হওয়ার পর একটা অদ্ভুত রকম ভালো লাগছে। আর আজকে সব থেকে যেটা মানে ধামাকা সেটা হচ্ছে সুন্দরবনের ঝুমুর নাচ, যেটার জন্য আমি খুব এক্সাইটেড। ঝুমুর নাচ নিয়ে আবার আসছি। ওয়েদারটা তোমাদেরকে দেখাচ্ছি, চারিদিকের ওয়েদারের ভিউটা শুধু দেখো। এখানে অনেকে ফটো সেশন করছে, আর পিছনে সবাই দেখো গল্প গুজব করছে। কেন এখন দেখা যাচ্ছে না, সবাই ওই পিছনটাতে রয়েছে। কি ওয়াও লাগছে দেখো সিনারিওটা।
আমি তোমাদেরকে পার্সোনালি বলবো তোমরা কিছু হলেও এদেরকে দিয়ে সাহায্য করো, কেননা সুন্দরবনের মানুষজনের লাইফস্টাইল সম্পর্কে আমি শুনছিলাম, এরা কিন্তু দিনের পর দিন তোমার বা আমার মতন লাইফস্টাইল লিড করে না। খুবই কষ্টের মধ্যে দিয়ে কিন্তু এরা তাদের জীবিকা এবং জীবন অতিবাহিত করে চলেছে। আর সুন্দরবনের সাইক্লোন হলে বা বর্ষা হলে কি অবস্থা হয় তোমরা নিশ্চয়ই সবাই জানো। তো আমাদের সামান্য কিছু সাহায্যতে ওদের যদি কিছুটা হেল্প হয়, আমি বলবো কিছু হলেও দিয়ে এদের সাহায্য করো। সো আজকে ইভিনিং স্ন্যাক্সের মধ্যে রয়েছে চিকেন পকোড়া। তো এভাবেই সবার সাথে মজা হই হুল্লোড় করে নাচানাচি করে ইভিনিংটা কাটালাম। রাতের ডিনারে রয়েছে ফ্রাইড রাইস উইথ চিলি চিকেন, সে এক অপূর্ব স্বাদ। গুড মর্নিং, আরও একটা দিনে তোমাদের সকলকে ওয়েলকাম। সকাল সকাল বোটে উঠেছি, ব্রেকফাস্ট চলে এসেছে, আর এসেই চা আর বিস্কিট অলরেডি খাওয়া হয়ে গেছে। আজকে রয়েছে ডাল পুরি, রয়েছে ছোলার ডাল রয়েছে, আর এই হচ্ছে এগ। ব্রেকফাস্টে করে নিই, মানে খাওয়া দাওয়া মানে কোনো টাইমের লেট নেই, এসে শুধু বসছি আর খাচ্ছি ঘুরছি। আজকেই সুন্দরবনে আমার লাস্ট ডে। আজকে সাইট সিনের মধ্যে রয়েছে লোকনাথ বাবার মন্দির, বাট অঝোরে বৃষ্টি পড়ার কারণে আমি আর আলাদা করে নামিনি। তোমরা আসলে অবশ্যই ঘুরে এসো, আশা করছি খুব ভালো লাগবে। এটা হচ্ছে লাস্ট ডের আজকের স্পেশাল আইটেম ইলিশ বিরিয়ানি। এখন নামে দেওয়া হয়েছে, খোলা যাবে না। আর পাশে হচ্ছে দেখো একদম, এটা হচ্ছে চিকেন চাপ, বেরেস্তা ছড়ানো হয়েছে, রান্নাবান্না চলছে, এখানে সব আয়োজন রয়েছে, দেখে নাও সমস্ত আয়োজন এখানে চলছে, রান্নাবান্না। এটা দম থেকে বের করা হোক, দেন আমি আবার তোমাদেরকে দেখাচ্ছি। চিকেন চাপের না দারুণ একটা অ্যারোমা বেরিয়েছে, ভীষণ সুন্দর, মানে চারিদিকে গন্ধে বন বন করছে। এটা খুলুক, দেন আমি তোমাদেরকে দেখাচ্ছি। এই দেখো আমি তোমাদেরকে খুলে দেখিয়ে দিচ্ছি। ও হো হো বিরিয়ানি ওপরে গুলো কি দিয়েছে, কিসের না যে ফুলের পাপড়িগুলো, গোলাপের পাপড়ি দেওয়া রয়েছে, দেখো বেরেস্তা দেওয়া রয়েছে, দারুণ অ্যারোমা বেরিয়েছে, জাস্ট ফুললো, দারুণ একটা গন্ধ বেরিয়েছে ইলিশ বিরিয়ানি, দেখে নাও তোমরা। আর সাথে চিকেন চাপটা তোমাদেরকে দেখিয়ে দিয়েছি। তো আরও দম হোক, তারপরে যখন খাওয়া দাওয়া হবে সেটাও তো তোমাদেরকে দেখিয়ে দেবো। এবার তোমাদেরকে বলি, আমি হলিডে ডেস্টিনেশন প্ল্যান ট্যুর গাইডের থেকেই এই 2 নাইট 3 ডেজের সুন্দরবনের প্যাকেজে এসেছি। হলিডে ডেস্টিনেশনের 2 নাইট 3 ডেজের সুন্দরবন ইলিশ উৎসবের প্যাকেজ স্টার্ট হয়েছে অনলি 2799 পার হেড, মানে 2799 টাকা জনপ্রতি। এই প্রাইসের মধ্যে তোমরা ক্যানিং টু ক্যানিং পিক আপ অ্যান্ড ড্রপ সহ ব্রেকফাস্ট, ডে স্ন্যাক্স, লাঞ্চ, ইভিনিং স্ন্যাক্স, ডিনার সহ প্লাস হোটেলও ইনক্লুড পেয়ে যাচ্ছ। আজকের স্পেশাল আইটেম ইলিশ বিরিয়ানি উইথ চিকেন চাপ, সাথে রয়েছে গ্রিন স্যালাড, এসে গেছে। চলো টেস্ট করে দেখা যাক কেমন লাগে। এক অদ্ভুত স্বাদ। এর আগে আমি চিকেন বিরিয়ানি খেয়েছি, মাটন বিরিয়ানি খেয়েছি, বাট ইলিশ বিরিয়ানি লাইফে ফার্স্ট টাইম ট্রাই করছি, অসাধারণ খেতে। বর্ষায় এই ইলিশের স্বাদ সুন্দরবনে না গেলে পাওয়া যাবে না। আর সাথে যদি থাকে হলিডে ডেস্টিনেশনের মতন এত ভালো ম্যানেজমেন্টের ট্যুর গাইড, তাহলে তো কোনো কথাই হবে না। চিকেন চাপের টেস্টটাও রয়েছে একেবারে মাইন্ড ব্লোয়িং, আর দুটোর কম্বাইনে খেতে জাস্ট জমে গেছে। আমাদের এই সুন্দরবন ট্যুরটাতে এই ভাইরা সব সময়ের জন্য আমাদের পাশে ছিল, খুঁটি নাটি যে কোনো সমস্যায় আমরা পাশে পেয়েছি। আমি তো সবসময় মানে যে কোনো সমস্যাতে, বিশেষ করে বাবুসোনাকে বলে ভালোভাবে প্রতিটা গেস্টকে কেয়ারটেক করেছে। তোমাদের এক এক করে নাম বলো। আমার নাম বাবুসোনা, আমার নাম সন্দীপ নস্কর, আমার নাম সাকিব মোল্লা। আচ্ছা, তোমরা আমার অডিয়েন্সকে কি বলতে চাও বলো। এটাই বলতে চাই যে আমাদের হলিডেতে আসুন, আমাদের পরিষেবা নিন, আমাদের সাথে ঘুরে দেখুন। সবাই আশা করছি সবাই মানে ঘুরলে ভালো লাগবে আমাদের সাথে। ম্যাডাম তো আজকে ঘুরতে এসেছিলেন 3 দিনের জন্য হলিডে ডেস্টিনেশন প্ল্যানের সঙ্গে। তো ম্যাডামের কেমন লেগেছে? ম্যাডাম আমার তো ভীষণ ভালো লেগেছে, তোমাদের সঙ্গে শেয়ার করবেই, এবং আমি চাইবো প্রত্যেকে আমাদের সঙ্গে আসুন এবং আমাদের সঙ্গে ঘোরার যে অভিজ্ঞতাটা কতটা ভালো হবে বা কতটা কী হবে সেটা আমাদের সঙ্গে এসে একবার ট্রাই করুন। আশা করি আপনাদের ভালো লাগবে এবং আমাদের সার্ভিস আপনাদের জন্য সবসময় 24 ঘন্টা থাকবে। একদম। হলিডে ডেস্টিনেশনের হাত ধরে সুন্দরবনে এই প্রথমবার আমার আসা। ম্যানেজমেন্ট, ফুড কোয়ালিটি, সার্ভিস, স্পেশালি স্টাফ বিহেভিয়ার, এটা সত্যি বলবার মতন। প্রতিটা গেস্টকে এনারা খুব ভালোভাবে কেয়ারটেক করছে। আমি সবটাই খুব ভালোভাবে এনজয় করেছি। আবারও ইচ্ছে থাকলো হলিডে ডেস্টিনেশনের হয়ে ঘুরতে আসার। আর তোমরাও যদি পকেট ফ্রেন্ডলির মধ্যে কোনো ট্যুর করতে চাইছো বা ইলিশ উৎসবে আসতে চাইছো, তাহলে আমি বলবো এখনই হলিডে ডেস্টিনেশনকে বুক করে নাও।
তোমরা তো জানোই সুন্দরবন মধুর জন্য কতটা ফেমাস। তোমরা যারা সুন্দরবনে আসছো প্রত্যেকের মানে ক্রাইটেরিয়া থাকেই যে সুন্দরবনে যাচ্ছি যখন মধু নিয়ে আসবো। তো তোমরা চাইলে বোটের ভাইদের কাছে বললে কিন্তু ওনারাই আনিয়ে দেবে। আমি বাবুসোনাকে দিয়ে আনিয়েছি, দেখেই বোঝা যাচ্ছে টেক্সচারটা একদমই পিওর। আমি বাড়িতে নিয়ে গিয়ে তোমাদেরকে দেখাবো। আমি এখন রয়েছি হলিডে ডেস্টিনেশন প্ল্যানের অফিসের সামনে। চলো অফিসটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। আমি এখন রয়েছি হলিডে ডেস্টিনেশনের অফিসে। এনাদের সাথে আমি সুন্দরবন ট্যুরটা করলাম 2 নাইট 3 ডেজের। আমি তো ভীষণই স্যাটিসফাইড। খাওয়া দাওয়া, সার্ভিস কোয়ালিটি, ফুড কোয়ালিটি, ফুড ম্যানেজমেন্ট সব কিছু আমার খুবই ভালো লেগেছে। তো ফার্স্টে আপনার নামটা বলুন। নমস্কার, আমার নাম রবি। আমার কোম্পানির নাম হচ্ছে হলিডে ডেস্টিনেশন প্ল্যান। আমরা দীর্ঘ 10 বছর ধরে সুন্দরবনে বিজনেস করে যাচ্ছি। সুন্দরবন ছাড়াও কিন্তু আমাদের কাছে আরও অন্যান্য জায়গায় ট্যুর আমরা করে থাকি। ভারতের যে কোনো জায়গায় নর্থ বেঙ্গলটা বেশি করাই, সিমলা, কুলু, মানালি, কাশ্মীর, এই জায়গাগুলো আমরা ট্যুর করাই। সুন্দরবন ট্যুর আমাদের কাছে শুরু হচ্ছে 2800 টাকা থেকে সর্বনিম্ন প্যাকেজ। এছাড়া সর্বোচ্চ প্যাকেজ কিন্তু 10,000 টাকা থেকে 18,000 টাকা পর্যন্ত সর্বোচ্চ প্যাকেজ আছে। আপনি যেমন কোয়ালিটি নেবেন তেমনই আপনার প্যাকেজ চার্জ আসবে। আমাদের যোগাযোগ নাম্বার হলো 7866823799। এছাড়াও ডিসপ্লেতে থাকছে। তাহলে চলো সুন্দরবনের ট্যুরটা এখানেই এড করছি। তোমাদের আজকে ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। ভালো লেগে থাকলে লাইক করে শেয়ার করতে একদমই ভুলো না। আর তুমি আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো নেক্সট আপডেটের জন্য। তাহলে চলো আজকের জন্য টাটা, দেখা হচ্ছে আবার একটা নতুন ব্লগে। বাই।